সালের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ। হাসিনার নির্দেশে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের মুহুর্মুহু গুলিবর্ষণে ছাত্ররা যখন পিছু হটছিল, তখনই দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাঈদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। 18 সালে জারি করা সরকারের পরিপত্র। আবু সাঈদের মৃত্যুর পরের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি বলেন, আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট আমার চেয়ে আর কেউ বেশি জানে না। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশদাতার এমন মায়া কান্নায় ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা দেশ। জুলাই অভ্যুত্থানের নৃশংসতায় শেখ হাসিনার পর যিনি সবচেয়ে বেশি দায়ী ছিলেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আবু সাঈদের মৃত্যুর একদিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুতির পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। দলের সভাপতি ভারতে পাড়ি জমালেও দেশের ভেতরেই ঘাপটি মেরে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। ৩ মাস পর সুবিধাজনক সময়ে দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমান তিনিও। দেশ ত্যাগের পর গতকাল ২৫ জুলাই দলের ফেসবুক পেজে প্রথমবারের মতো একটি বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এরপর রাতে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল তাদের ইউটিউব চ্যানেলে ওবায়দুল কাদেরের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। এতে ৫ আগস্ট ও তার পরবর্তী সময়ে নিজের অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংসদ এলাকা এবং আশেপাশের বাসাবাড়ি পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়ে। আমার নিজের বাসায় হামলার আশঙ্কায় পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। হামলাকারীরা জানতো না আমি সেখানে আছি। আমি স্ত্রীসহ বাথরুমে লুকাই। প্রায় ৫ ঘন্টা বাথরুমে অবস্থান করি। একসময় তারা বাথরুমে ঢুকতে চায়। আমার স্ত্রী বারবার বলেন আমি অসুস্থ। পরে বাধ্য হয়ে দরজা খুলে দেই। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর, লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ। তো একটা পর্যায়ে তারা এই জোরপূর্বক প্রবাসের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তাকে দেখে আক্রমণাত্মক শিক্ষার্থীদের আচরণ মুহূর্তেই পাল্টে যায় বলে দাবি করেন ওবায়দুল কাদের। এই বিষয়ে তিনি বলেন, আমাকে দেখে ছাত্ররা শীতল হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, নেটটি চলে গেল, আপনি জাননি কেন? ৭-৮ জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে, আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? ওবায়দুল কাদের আরো বলেন, এরপর তারা সেলফি তুলতে শুরু করে। কয়েকজন আবার বলছিল আমাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, কেউ বলছিল জনতার হাতে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে একটা মাস্ক আর ব্যাজ পরিয়ে সেখান থেকে বের করে এবং হেঁটে কিছু দূর যাওয়ার পর একটা ইজি বাইকে তুলে আমাকে ও আমার স্ত্রীকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। এটা ইজি বাইক।
সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। ছাত্রদের বদান্যতা রক্ষা পেলেও থেমে থাকেনি ওবায়দুল কাদের। লুকানো অবস্থাতেই ষড়যন্ত্রের পরিকল্পনা আঁটছিলেন তিনি। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ ও আন্দোলনকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের একের পর এক গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তার কারণেই পরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন ওবায়দুল কাদের। এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে। সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারত। নিজের ভুল নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমি সেভাবেই কাজ করেছি। পরিস্থিতির চাপ আর দলের সাধারণ সম্পাদক হিসাবে আমাকে ভূমিকা রাখতে হয়েছিল। এছাড়া আন্দোলনের সময় ছাত্রলীগ বা যুবলীগকে মাঠে নামানোর নির্দেশ দেননি বলেও দাবি করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে। আচ্ছা, এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের স্থানটাই আপনার। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করব, আমি দেশে গিয়ে করব। আচ্ছা, আমার ভুলের জন্য, আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, তিনি দেশবাসীকে বল, এখান থেকে বলা কি ঠিক? ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।